মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। 5 দিনের সফরে ঢাকায় প্রণব মুখার্জি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল। ভাষণ দেবেন আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে। মিয়ানমারের সাথে প্রত্যাবাসন চুক্তির পরও বন্ধ হয়নি অনুপ্রবেশ। 1.5 মাসে এসেছে 40,000 রোহিঙ্গা। ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র নিলেন তাবিথ সহ 5 জন প্রার্থীর নাম ঘোষণা কাল। রাজধানীর অনেক আবাসিক এলাকায় রাতে বাস পার্কিং, দুর্ভোগে স্থানীয়রা, অভিযোগ করেও মিলছে না প্রতিকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি ফারজানা আখি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে, রাজধানীতে 3 দিনের সবজি মেলা শুরু। মিলছে বিরল জাতের নানা পদের সবজি। বিষমুক্ত হওয়ায় কিনছেন অনেকেই। আখেরি মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য, দুনিয়া ও আখেরাতে শান্তি এবং দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তীব্র শীত উপেক্ষা করে লাখো মানুষ অংশ নেন মোনাজাতে। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাক্তীর। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে লাখো মানুষের এই ঢল সবার গন্তব্য এসে মিশে যায় টঙ্গীর তুরাক্তীরে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় গোটা ইজতেমা ময়দান পরিণত হয় জনসমুদ্রে। ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তায় গিয়ে উপচে পড়ে সেই ঢল। ঘড়িতে তখন বাংলাদেশ সময় সকাল 10:50। শুরু হয় তাবলিগ জামাতের সর্ববৃহৎ জমায়েতের আখেরি মোনাজাত। প্রায় আধা ঘন্টা ধরে বাংলা ভাষার মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের। দুনিয়া ও আখিরাতে মুসলমানদের শান্তি কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা অশ্রুসিক্ত নয়নে ফরিয়াদ জানান মহান আল্লাহর দরবারে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখরিত হয় আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে। ভেসে আসে মানুষের কান্নার আওয়াজ। নিষ্পাপ শিশু ও নারীরাও অংশ নেন মোনাজাতে। বাসাবাড়ির ছাদ, নৌকা, ফুটওভার ব্রিজ, রাস্তাঘাট, যে যেখানে পেরেছেন সেখানেই বসেই দুহাত তুলে মোনাজাতে অংশ নেন। আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ যেন বাংলাদেশের উপরে রহমত বরকত নাজিল করেন। মুসলিম উম্মার বৃহৎ এই সমাবেশ থেকে দিনের শিক্ষা নেয়ার কথা জানান মুসল্লিরা। আল্লাহ যাতে আমাকে সহি সালামতে ভালো রাস্তায় চালায়, রাসূলের উম্মত হিসেবে আমরা যেন চলতে পারি। আল্লাহ যেন কবুল করে। এই মিলাবতুল্লাহ শেষ করলাম। এর আগে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের শেষ দিনের কার্যক্রম। বিভিন্ন আমল, আকীদা ও দাওয়াত বিষয়ে বয়ান শুনেন দেশি বিদেশি মুসলমানরা। ইসলামের শাশ্বত বাণী এবং কুরআনের শিক্ষা নিয়ে ঘরে ফিরছেন বিশ্ব ইজতেমায় আসা লাখো লাখো মুসল্লি। এই শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, ছড়িয়ে দিতে চান সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের প্রতিটি প্রান্তরে। ইসলামের সুশীতল ছায়াতলে ফিরিয়ে আনতে চান বিপদগামী মানুষদের। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে 53তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরীক হন তিনি। শেখ হাসিনা ছাড়াও তাঁর পরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা মোনাজাতে অংশ নেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে শরীক হন। দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন তারা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। রাস্তায় পর্যাপ্ত গাড়ি না থাকায় পায়ে হেঁটেই রওনা হন অনেকে। এছাড়া বাস ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে অসংখ্য মানুষ। এদিকে মুসল্লিরা অভিযোগ করেছেন গণপরিবহনগুলো কয়েক গুণ বেশি ভাড়া নিচ্ছে। ইজতেমা ময়দান ঘুরে এসে আরো জানাচ্ছেন ইবনে নূর শাওন।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শেষেই রাস্তায় ঢল নামে মুসল্লিদের। লাখ লাখ মানুষের একসাথে বাড়ি ফেরার তাগিদে দেখা দেয় গণপরিবহনের তীব্র সংকট। এবার ইজতেমা ফেরত মানুষের চলাচলের সুবিধার্থে ১৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা ছিল খুবই কম। তাই দরজা, ছাদ এমনকি বগির মাঝখানে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অনেকে। মুসল্লিদের অনেকে অভিযোগ করেছেন বাড়তি ভাড়া আদায়ের। লেখা আছে 10 টাকা, দিয়েছে 50 টাকা। একে জুলুম করা লইছে, সেটা না দিলে যেবার জানা। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে কয়েক দফা বিমানবন্দর রেল স্টেশনের মাস্টারের রুমে গিয়েও তাকে পাওয়া যায়নি। চোখে মুখে তৃপ্তির হাসি নিয়ে মুসল্লিদের এই ঢল এখন আপন গন্তব্যের উদ্দেশ্যে। যে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ, হোক না ঝুঁকিপূর্ণ। তারা বলছেন পরকালের মহান প্রাপ্তির কাছে এটি অত্যন্ত নগণ্য একটি বিষয়। এদিকে পরিবহন সংকটে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। লোকজন বেশি, এই জন্য গাড়ি পাওয়া খুব সমস্যা। এখন যেতে পারে কিনা আল্লাহ তাআলাই জানে। বাস, পিকআপ এবং কিছু ট্রাকে যাত্রী পরিবহন করা হলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন মুসল্লিরা। আমরা গাড়ি পাচ্ছি না, গাড়ির রাস্তায় কোনো গাড়ি ধরে 10 টাকার ভাড়া দেয় 100 টাকা। এখান থেকে বিআরটিসি বাসগুলো গুলিস্তান যাবে 100 টাকা করে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে 200টি বাস নিয়ে বিশেষ সার্ভিস পরিচালনা করে বিআরটিসি। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 5 দিনের সফরে ঢাকা এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতা করবেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাফেজ আদনান আদেলের রিপোর্ট। জেট এয়ারওয়েজের ফ্লাইটে রোববার বিকেল 4:26 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে নেমেই সাবেক এই বাঙালি রাষ্ট্রপতি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। 2013 সালের পর এই আমি প্রথম বাংলাদেশে আসছি। বাংলাদেশ আসতে পেরে আমি খুবই খুশি। 4-5 দিন থাকবো। আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকেই আমার ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন। সোমবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। যোগ দেবেন বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে। মঙ্গলবার চট্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। সফরের শেষ দিন বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রণব মুখার্জি। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা। পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে মিয়ানমারের সাথে বাংলাদেশ সমঝোতা চুক্তি করলেও এখনো বন্ধ হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশ। চুক্তির পরও গেল 1.5 মাসে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আরও প্রায় 40,000 রোহিঙ্গা। অপরদিকে আগামী 15 জানুয়ারি বাংলাদেশ মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় প্রত্যাবাসনের জন্য 1 লাখ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করার কথা রয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাংলাদেশ সমঝোতা চুক্তি হলেও এখনো বন্ধ হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশ। প্রতিদিন 2 থেকে 300 রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে। আর এখনো বাংলাদেশ সম্বন্ধে আজ ভাষাবতী রাজা বলি রাষ্ট্র আছে বলি আর জানে বাসে আছে তো বারবার আসি মাঝে যাই মিবা হনো মানি ছাড়া হতা ক্ষতিপূরণ দিলে তো বাপে দায়ুন দে হি নই ফেলে তো দায়ুন নইলে আর না দায়ুন। অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও চুক্তির পর গত 1.5 মাসে বাংলাদেশে ঢুকেছে আরো প্রায় 40,000 রোহিঙ্গা। বলা ছিল যে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে, কিন্তু আমরা বাস্তবে তার প্রতিফলন দেখতে পাইনি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দুদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 30 সদস্য বিশিষ্ট জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। আগামী 15 জানুয়ারি প্রত্যাবাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে 1 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি সেই তালিকা। এটি একটি পরিবার ভিত্তিক তালিকা হবে। পরিবারের সদস্য যেহেতু ব্যক্তিরা, সেই হিসেবে 1 লক্ষ ব্যক্তি আমরা প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা নিঃসন্দেহে চেষ্টা করব এটা যত দ্রুত সম্পন্ন করা যায়। সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন কাজ চলছে। এ পর্যন্ত সম্পন্ন হয়েছে 9,78,466 জন রোহিঙ্গার নিবন্ধন। টেস্ট রিপোর্ট, 21 টেলিভিশন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তাবিথ আওয়াল, আসাদুজ্জামান রিপন সহ 5 জন। সোমবার সাক্ষাৎকার শেষে প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা প্রত্যেকেই বলছেন দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন সবাই, জানাচ্ছেন তাপসী রাবেয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই শুরু ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি। কেন্দ্রীয় কার্যালয়ে তাই উৎসবের আমেজ। প্রথমেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলের সহপ্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহিদ। এর পরপরই ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি মোহাম্মদ কাইয়ুমের পক্ষে ফর্ম কিনেন তার প্রতিনিধিরা। বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। সাহস, তিতিক্ষা, ত্যাগ সবকিছু মিলে পার্টি বিবেচনা করবেন, এটা আমার দৃঢ় প্রত্যাশা। ঢাকার নাগরিকদেরকে যদি আমি ঐক্যবদ্ধভাবে আমার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, সবগুলোকে আমরা ঢাকাকেও একটা বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে পারবো। যিনি পাবেন তার পক্ষে আমি কাজ করব। ম্যাডামের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সবশেষে ফর্ম নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম পর্বে দল সন্তুষ্ট বলে এবারও মনোনয়ন পাবেন বলে আশাবাদী তিনি। দল আলটিমেটলি যাকে ক্যান্ডিডেট করবে, আমি খালি একা নয়, আমি আশা করব যে সমস্ত যারা আমার সাপোর্টাররা এবং দলে যাদেরকে আমিও সাপোর্ট করেছি, আমরা মিলিতভাবে একসাথে এই ইলেকশনে ওই ক্যান্ডিডেটের জন্য যোগদান করব। নির্বাচন সুষ্ঠু হলে উত্তরে বিএনপির প্রার্থী জয়ী হবে বলে দাবি করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসার জন্য যেখানে যতটুকু আমরা সেই পরিসরকে ব্যবহার করতে পারবো, আমরা সেটি করব। সোমবার 25,000 টাকা জামানত সহ ফর্ম জমা দিতে হবে মনোনয়ন প্রত্যাশীদের। সোমবারই বিএনপি প্রার্থীর নাম চূড়ান্ত করার কথা রয়েছে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। রাজধানীর মিরপুর, সায়দাবাদ সহ অনেক আবাসিক এলাকায় রাতে বাসের পার্কিং, বিকট শব্দে মেরামত, শ্রমিক ও মাদকসেবীদের অনাচারে স্থানীয়দের রাতের ঘুম হারাম। নানাভাবে চেষ্টা করেও প্রতিকার পাচ্ছেন না তারা। তবে বাস মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের ট্রাফিক বিভাগ। আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। শুনশান নীরব আবাসিক এলাকার মানুষ যখন গভীর ঘুমে, তখন বিকট শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। রাত বাড়ার সাথে সাথে রাজধানীর মিরপুর ও সায়দাবাদ সহ অনেক আবাসিক এলাকায় শুরু হয় বাসের পার্কিং। ধূপধাপ আওয়াজে চলে গাড়ি মেরামতের কাজ। সব মিলে রাতের ঘুম হারাম স্থানীয়দের। গভীর রাত্রে হর্ন দেয়, ঠুকাঠুকি আওয়াজ হয়। মানুষের মস্তিষ্কের যে কোনো সময় বিকৃতি ঘটতে পারে, কারণ আমি ঘুমায় রয়েছি, হঠাৎ করে শব্দ হচ্ছে। সেই সঙ্গে রাতভর পরিবহন শ্রমিকদের অরাজকতায় অতিষ্ঠ বৃদ্ধ বৃদ্ধা, নারী, শিশু আর রোগীরা। পেশেন্ট যারা তারা তো আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক হর্ন হচ্ছে। এটা তো আবাসিক এলাকা, এখানে গাড়ি রাখার নিয়ম নেই। এই রাস্তায় বাড়ির সামনে গাঁজা গুজা খায়, এখন মনে করেন দাঁড়ানরাও কিছু কইতে পারে না। বাসের মালিক কর্মচারীদের সিন্ডিকেট বলছে পরিবেশ বিঘ্নিত হলেও তাদের কিছুই করার নেই। আমাদের টার্মিনাল থাকলে কোনো রাস্তায় কোনো গাড়ি থাকবে না। সরকার আমাদের ব্যবস্থা করুক, একটা টার্মিনাল দেখ, নির্ধারিত ঠিকানা দেখ। যদিও বাস মালিক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। 7 থেকে 8,000 বাস কোথায় রাখবে, এটা একটা চ্যালেঞ্জ। সরকার কিছু কর্মপন্থা নিয়েছে, কোথায় রাখলে গাড়িগুলো রাখা হলো, আইনও ঠিক থাকলো, আবার যানজটও হলো না, অনৈতিক কাজও হলো না। আমার মনে হয় সবাই মিলে, সংশ্লিষ্ট সকলে একটু খোলা মন নিয়ে চিন্তা ভাবনা করলে এই টুকটাক সমস্যার সমাধান হবে। তবে অবস্থার পরিবর্তন ঘটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আমাদের শিশুরা, আমাদের মুরব্বীরা, বাবা মা, আমরা নিরাপদ থাকতে পারবো। অতএব আবাসিক এলাকায় কোনো রকম রাত্রির 8টার পরে যানবাহন চলাচল না করার প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষকে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বাধা কাটল 4G'র, চালু হচ্ছে মার্চের শেষে। 13 ফেব্রুয়ারি নিলাম, লাইসেন্স 14 ফেব্রুয়ারি। পোশাক শ্রমিকদের জন্য ওয়েজ বোর্ড গঠন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত হওয়ার পরপরই 4G তরঙ্গে নিলাম প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি। নিলাম অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি আর লাইসেন্স হস্তান্তর করা হবে পরদিন 14 ফেব্রুয়ারি। মার্চের শেষে সেবাদান শুরু করবে মোবাইল অপারেটররা। 5টি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবীকে সাথে নিয়ে শাকের আরজু রিপোর্ট। 4G লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করার পরপরই নড়েচড়ে বসে বিটিআরসি। দেশে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা চালুর জন্য এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল। আবেদনের শেষ দিন ছিল রবিবার বেলা 12টা পর্যন্ত। শীঘ্রই আমরা 4G LTE সেবা। বিকেলে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান বিটিআরসির চেয়ারম্যান। নীতিমালা অনুযায়ী মার্চের শেষে 4G সেবাদান শুরু হবে বলেও জানান তিনি। 5টি সংগঠনের কাছ থেকে এই 4G সেবা দেওয়ার জন্য দরখাস্ত পেয়েছি। মার্চের মাঝামাঝি কিংবা মার্চের শেষ নাগাদ আমরা আশা করতে পারবো যে প্রাথমিক পর্যায়ে তাদের কাছ থেকে ফলাফল আশা করতে পারি। এর আগে রোববার সকালে 4G লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে নিলাম কার্যক্রমে আর বাধা নেই বলে জানান আইনজীবী। 4G যেটা বিটিআরসি প্রপোজ করেছিল ওটার কন্টিনিউ করতে আর আইনগুলো কোনো বাধা থাকবে না। তো এখন শুধু মোবাইল অপারেটররা যারা আছে, যারা ইন্টারেস্টেড, তারা পার্টিসিপেট করে এই 4G অপশনটা কন্টিনিউ করে যেতে পারবে। গত বছরের 4 ডিসেম্বর 4G সার্ভিসের জন্য দরপত্র আহ্বান করে বিটিআরসি বিজ্ঞপ্তি দিলে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে বাংলালায়ন। হাইকোর্ট রুল দিয়ে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন। পরে বিটিআরসির আবেদনে 14 জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। তৈরি পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের মজুরি বাড়ানোর জন্য সরকার ন্যূনতম মজুরি বোর্ড করেছে। বোর্ডকে আগামী 6 মাসের মধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণ করে সুপারিশ দিতে বলা হয়েছে। সচিবালয়ে আজ রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক মজুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন। মালিকদের পক্ষ থেকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং শ্রমিকদের প্রতিনিধি হিসেবে জাতীয় শ্রমিক লীগের নারী বিষয়ক সম্পাদিকা বেগম শামসুন নাহার ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। 4 সদস্য বিশিষ্ট স্থায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম। কমিটির সুপারিশের আলোকে সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নিম্নতম মজুরি ঘোষণা করবে। এর সাথে এখন গার্মেন্টসের মালিকদের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে এই বোর্ডে এবং শ্রমিকদের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে সিপিডির সদ্য প্রকাশিত রিপোর্টকে রাবিশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে পল্লী সঞ্চয় ব্যাংক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও নেতাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সিপিডি বাংলাদেশকে নিচে নামানোর চেষ্টা করছে। বাংলাদেশ অনেক ভালো কাজ করলেও সিপিডি তা প্রকাশ করে না বলে অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচনের বছর সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সিপিডি যে কাজটা করলো এটা একটা আমাদের যারা বিরোধী তাদের হাতে একটা অস্ত্র তুলে দিল। নির্বাচনের বছর তিনি যত নেগেটিভ বলতে পারেন তারা সেই নেগেটিভ কথাগুলি সেখানে তারা বলেছেন। যে কথাগুলি বলেছেন এটা তথ্যভিত্তিক নয়, তিনি যতই গবেষণা করুন না কেন। Rubbish because they had no comment when we had this যে অত বড় কেলেঙ্কারি যখন হলো, সারা দেশের অসম্মান যখন হলো, ওই যে সোনালির কি একটা, তখন they had no comment. জাতীয়করণের দাবিতে টানা 7 দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন 100-এরও বেশি ইবতেদায়ী শিক্ষক। দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। দাবি পূরণ না হলে ঘরে ফিরে যাবেন না বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। মোহাম্মদ নুরুন নবীর সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 7 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ী শিক্ষকরা। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 100-এরও বেশি শিক্ষক। এখন পর্যন্ত 164 জন অসুস্থ হয়েছে। আজকে 2টা রোগী জরুরি রোগী,
আমরা হসপিটালে পাঠাইছি। গুরুতর অসুস্থদের হাসপাতালে নেওয়া হলেও বেশিরভাগ শিক্ষকই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান ছেড়ে যেতে নারাজ। প্রায় 32 বছর যাবত ধরে আমরা এই প্রতিষ্ঠানগুলি বিনা বেতনে আমরা অধ্যয়ন করে আসছি। আমরা যদি বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় করতাম হয়তো এতদিন আমাদের বেতন হয়ে যেত। আমরা আমরণ অনশনে, আমরা বেতন না নিয়ে বাড়ি যাব না। এদিকে শিক্ষকদের পরিবারের অনেক সদস্য অনশনরত শিক্ষকদের পাশে এসে অবস্থান নিয়েছেন। ওরা তো ছোট বাচ্চা, মা ছাড়া কি বাচ্চা থাকতে পারে? শিক্ষকদের আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি পূরণ করবেন। দেয়ালে পিঠ থেকে গেছে, সন্তানদের নিয়ে ভালো খাইতে পারতেছি না, ভালো পড়তে পারতেছি না। আমরা এখানে এভাবে কতদিন অনাহারে থাকবো? বিকল্প কোনো উপায় না থাকায় দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। প্রয়োজনে মরে যাব, তবু রাজপথ ছাড়ব না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পুষ্টি নিরাপত্তায় বিষমুক্ত চাষের আহ্বানে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের সবজি মেলা। দেশের বিভিন্ন এলাকার নানা ধরনের সবজির প্রদর্শনীর পাশাপাশি চলছে বিক্রি। উদ্বোধনী অনুষ্ঠানে ভাসমান সবজির চাষ ও ছাদ কৃষি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বীজ নিয়ে বহুজাতিক কোম্পানি কৃষকের সাথে প্রতারণা করলে ছাড় নেই বলেও জানান মন্ত্রী। আলী আহমদ রুবেলের ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে 3 দিনের এই মেলায় এসেছে প্রায় 100 রকমের সবজি। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন সেজেছে নানা রকম সবজিতে। বাহারি সব সবজি ও উন্নত মানের বীজ প্রদর্শনীর পাশাপাশি চলছে বিক্রি। মেলায় পাওয়া যাচ্ছে বিরল জাতের অনেক সবজি। পাহাড় থেকে 60 টাইপের ফসল এসেছে, তো সেগুলো আমরা দর্শনার্থীদের কাছে জানানোর জন্য আমরা মেলা আয়োজন করে থাকি। বাজারে পাওয়া সবজির তুলনায় দাম একটু চড়া হলেও বিষমুক্ত হওয়ায় কিনছেন ক্রেতারা। প্রোডাক্টের দাম আমার মনে হচ্ছে কিছুটা বেশি বাইরের থেকে। বাজারে কিনতে গেলে ভাবি যেটা মেডিসিন আছে, এইখানে বাজার করতে আসলে এই জিনিসটা মাথায় থাকে না। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় সবজি বিপণনে করণীয় নির্ধারণের নির্দেশ দেন কৃষিমন্ত্রী। বীজ নিয়ে কৃষকের চিন্তা এখন দূর হয়েছে বলেও জানান তিনি। বীজ উৎপাদনের নির্ভরশীলতাটা আজকে সেই অর্থে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। যদি কোনো বহুজাতিক কোম্পানি কৃষককে প্রতারণা করে তখন আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেই। পরে মেলার উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। প্রতিদিন মেলা চলবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। টানা শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন, ফেরি চলাচল ব্যাহত। ভারতে এবার প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুললেন সাবেক 4 বিচারপতি। বারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক আজ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। টানা শৈত্যপ্রবাহের কারণে দেশের বেশিরভাগ এলাকায় জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 7.2 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের দিকে ঠান্ডা থাকছে বেশি। কনকনে শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এদিকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটের ফেরি চলাচল বিঘ্নিত হয়। সড়ক মহাসড়কে গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসাল। কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও শীতের প্রকোপ কমছে না। রোববার সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় যশোরে 7.2 ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল হাওয়ার কারণে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। লালমনিরহাটে কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। যেরকম ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে আমরা কাবু হয়ে যাচ্ছি। ঠান্ডা কমার তো কোনো নামে নেই। কাপড় চোপড় যে কিনে গিয়ে দেবো তাকেও দিবের পাইনি। কুড়িগ্রামে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। ঠান্ডায় কাজ করতে না পারায় উপার্জন নিয়ে শঙ্কায় পড়েছে খেটে খাওয়া মানুষ। আর মরগর শীততে কিছু দেখা যায় না, রাস্তা যাত্রীও নাই, ঠান্ডাতে লোকজনও বেড়ায় না। দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। অনেকটা থমকে গেছে জীবন। রংপুরে সড়ক মহাসড়কে দিনের বেলাও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব।
টানা শীত আর হিমেল হাওয়ার কারণে গাইবান্ধায় পোলট্রি খামারগুলোতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মুরগি। অবস্থা যদি আরো এক সপ্তাহ 10 দিন শীত চলে তাহলে 50% মুরগি মারা যাওয়ার আশঙ্কা আছে। খড়কুটো জ্বালিয়ে শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করছে জামালপুরের হতদরিদ্র মানুষ। অনেক শীত, কাম কাজ করা হইতাছে না, খুব কষ্ট হইতাছে। ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হয় শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন মহড়ায় সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরা হলো। এবারের মহড়ায় শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণের অভিযান সহ নানা কৌশল উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীমুজ্জামান, 33 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ রাশেদ আমিন সহ সেনা কর্মকর্তারা। মহড়া বিস্তারিত থাকছে তফসির হাসানের ক্যামেরায়, মিরাজ মিজুর রিপোর্টে। নোয়াখালীর দুর্গম চর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের অপারেশন ব্যাঘ্রথাবা মহড়া। এবারে শীতকালীন মহড়ায় সাজোয়া ও গোলন্দাজ বাহিনীর ক্ষিপ্র আক্রমণ মুগ্ধ করে অতিথিদের। অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি মনুষ্যবিহীন আকাশযানে শত্রুর অবস্থান নির্ধারণের কৌশলও ছিল মহড়ায়। প্যারা কমান্ডো ব্যাটালিয়নের প্যারাট্রুপার গ্রুপ এবং নৌ ও বিমান বাহিনীর শত্রু শিবিরের ত্রিমুখী সমন্বিত আক্রমণের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে সেনাবাহিনী অশুভ শক্তিকে প্রতিহত করে শান্তি ও সার্বভৌমত্ব অটুট রাখবে বলে প্রত্যাশা সবার। রণকৌশলে নতুন অস্ত্র ও সরঞ্জামের ব্যবহার, পাশাপাশি শত্রু শিবিরে সেনা সদস্যদের ক্ষিপ্র আক্রমণ। এই মহড়ার ভেতর দিয়ে সেনাবাহিনী প্রমাণ করল তাদের সক্ষমতা। ফোর্সেস গোল 2030-এর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী। মিরাজ মিজু, 21 টেলিভিশন, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। এবারে বাণিজ্য সংবাদ। লেনদেন ও সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রোববার ডিএসসিতে লেনদেন হওয়া 335টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 48টির, কমেছে 253টির, আর 34টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 328 কোটি টাকা। আর ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 61 পয়েন্ট কমে নেমে আসে 6118 পয়েন্টে। অন্যদিকে সূচক কমেছে সিএসিতেও। সিএসিতে লেনদেন হওয়া 240টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 44টির, কমেছে 175টির, আর 21টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 16 কোটি 45 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ পর্যায়ে রয়েছে খেলার খবর, জানাচ্ছেন ইশরাত জাহান। ধন্যবাদ। শুরুতেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বছরের প্রথম ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কাল স্বাগতিকদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা 12টায়। জিম্বাবুয়ের তুলনায় শক্তির বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। আর স্বাগতিকদের প্রতি সমীহ থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফ্রিকানরা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। নতুন বছরের প্রথম টুর্নামেন্ট, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে সহ ত্রিদেশীয় এই প্রতিযোগিতায় নিরঙ্কুশ ফেভারিট টাইগাররা। এর আগে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে একাধিকবার, তবে ত্রিদেশীয় কোনো টুর্নামেন্টের শিরোপা এখনও ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। এবার সুযোগ কাজে লাগিয়ে অধরা স্বপ্ন পূরণ করতে প্রত্যয়ী স্বাগতিকরা। অবশ্যই আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে চাই। সংবাদ সম্মেলনে দলপতি মাশরাফির কণ্ঠেও ছিল আত্মবিশ্বাসের সুর। নির্ভার দল নিয়ে সব মাথা টপকে একটি দারুণ জয়ের প্রত্যাশার কথা জানালেন টাইগার কান্ডারি। এক্সপেকটেশন অবশ্যই সবার, যা আমাদেরও তাই, আমরা অবশ্যই জিততে চাই। এদিকে বাংলাদেশকে ঘায়েল করতে নিজেদের প্রস্তুতির কথা জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রাইম ক্রেমার। New for our younger guys, but like for our more experienced guys, it shouldn't be an issue, and those are the guys we look to win us games. ওয়ানডেতে 67 মোকাবেলায় বাংলাদেশের 39 জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে 28 ম্যাচে।
গত কয়েক বছর সাফল্যের চিত্রনাট্য নিজেদের মতো করে সাজিয়ে বিশ্বের সব দলের কাছে সমীহ আদায় করেছে বাংলাদেশ। মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দক্ষিণ আফ্রিকা সফরে বাজে সময় কাটিয়েছে টাইগাররা। তবে এবার স্বপ্ন পূরণের মিশনে নতুন বছরটা জয় দিয়ে শুরু করতে চায় লাল সবুজের দল। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, মিরপুর স্টেডিয়াম, ঢাকা। স্বাগতিক দল হিসেবে বাংলাদেশ সবসময় শক্তিশালী বলে জানালেন শ্রীলঙ্কা দলের নতুন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। মিরপুর অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। গত কয়েক বছর বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে হাথুরুসিংহে বলেন, বাংলাদেশের অনেক ম্যাচ উইনার রয়েছে। এ সময় নিজ দলেও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে বলে জানালেন তিনি। টুর্নামেন্ট তার দলের ভালো সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে বলে জানান হাথুরুসিংহে। I'm excited to take up the challenge, and at the same time I'm very excited with the talent and the skills available with my team now, Sri Lanka team. We had very good preparation back home. ত্রিদেশীয় সিরিজে প্রত্যেক দলের খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান খান। মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিএমপি কমিশনার। 4 স্তরের নিরাপত্তার মধ্যে টুর্নামেন্ট নির্বিঘ্ন করার পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, খেলা চলার সময় টিকিট কালোবাজারি এবং ফিক্সিং বন্ধ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসাদুজ্জামান খান। আইপিএল এর নিলামে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য উঠেছে 1 কোটি রুপি। 4 এপ্রিল থেকে শুরু হবে আইপিএল এর 11তম আসর। এর আগে 27 ও 28 জানুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। ঘরোয়া ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে 1122 জনের রেজিস্ট্রেশন করা হয়েছে, যেখানে 2 কোটি রুপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছে 36 জন। দ্বিতীয় ধাপে ক্রিকেটারের মূল্য 1.5 কোটি রুপি। সাকিব, মুস্তাফিজরা 1 কোটি রুপিতে আছে তৃতীয় ধাপে। 7 বছর পর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে সাকিবকে, আর দ্বিতীয় বছরেই হায়দ্রাবাদ রাখছে না মুস্তাফিজকে। এই দুজন ছাড়াও নিলামে বাংলাদেশ থেকে আছেন তামিম, মাহমুদুল্লাহ, মিরাজ, লিটন দাস ও সাব্বির। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে কাল কানাডার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। সি গ্রুপে কানাডা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বার্টসুট ক্লিফ ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 3:30টায়। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ফলে প্রথম ম্যাচে নামিবিয়ার সঙ্গে জয় পাওয়া বাংলাদেশ কানাডার বিপক্ষে জয় দিয়ে এগিয়ে যেতে চায়। আর বাংলাদেশ শক্তিশালী হলেও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় কানাডা। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ ইসরাত। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। 5 দিনের সফরে ঢাকায় প্রণব মুখার্জি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল। ভাষণ দেবেন আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে। মিয়ানমারের সাথে প্রত্যাবাসন চুক্তির পরও বন্ধ হয়নি অনুপ্রবেশ। 1.5 মাসে এসেছে 40,000 রোহিঙ্গা। ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র নিলেন তাবিদ সহ 5 জন প্রার্থীর নাম ঘোষণা কাল। রাজধানীর অনেক আবাসিক এলাকায় রাতে বাস পার্কিং। দুর্ভোগী স্থানীয়রা অভিযোগ করেও মিলছে না প্রতিকার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।